আমরা এর আগের কয়েকটা ক্লাসের গ্রুপ 15 যে মৌলগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের বিভিন্ন ভৌত ধর্ম, পর্যায়গত ধর্ম, রাসায়নিক ধর্ম সেগুলো সম্পর্কে জেনেছি এবং এরা যে সমস্ত যৌগ তৈরি করে যেমন হ্যালাইড, হাইড্রাইড, অক্সাইড, তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। এবার আমাদের আজকে আসছি একদম শেষ অংশটা, এই গ্রুপ 15-এর যে অংশে আমরা এই পঞ্চম শ্রেণী বা 15 নম্বর শ্রেণীর মৌলগুলো সম্পর্কিত কিছু যৌগ আর সেই যৌগগুলোর ভৌত রাসায়নিক ধর্ম, অবশ্যই প্রস্তুতি, এবং কিছু অ্যাসিড, সেই যৌগগুলো সম্পর্কিত কিছু অ্যাসিড, তাদের স্ট্রাকচার নিয়ে পড়ব। তো আমাদের কি পড়তে হবে শেষকালে? আমাদের 4টে মূল এবং আরেকটা 5টা মূল মৌল আর যৌগ আছে, সেগুলো নিয়ে পড়তে হবে। প্রথম নাইট্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস আর ফসফিন, এই 5টা পদার্থের প্রস্তুতি আর এদের কিছু বিক্রিয়া জানতে হবে, পড়তে হবে। আর ফসফরাস সম্পর্কিত কিছু অ্যাসিড H3PO2, H3PO3, H3PO4 আর H4P2O7, এদের লুইস ডট গঠন জানতে হবে। এইটুকু আমাদের শেষ অংশে পড়া। তো শুরু করা যাক। প্রথমেই পড়ব নাইট্রোজেন নিয়ে। এটা নিয়ে আমরা অলরেডি ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি। দু একটা অতিরিক্ত বিক্রিয়া ছাড়া এখানে নতুন কিছু নেই। যেমন প্রথমেই নাইট্রোজেন প্রস্তুতি। নাইট্রোজেন প্রস্তুত করতে গেলে আমরা জানি অ্যামোনিয়াম নাইট্রাইট পরীক্ষাগারে NH4NO2, তাকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস আর জল উৎপন্ন হয়। এখন অ্যামোনিয়াম নাইট্রাইট যেহেতু একটা তীব্র বিস্ফোরক, তার জন্য অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করা হয় না, তার পরিবর্তে দুটো যৌগ নেওয়া হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl আর সোডিয়াম নাইট্রাইট NaNO2 নেওয়া হয়, যাদের মিশ্রণকে উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করলে এরা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট দেয়, যেটি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা আমরা ক্লাস 10-এই পেয়েছিলাম, তবু এখানে দেখে নিলাম। এছাড়া প্রস্তুতি বলতে গেলে আরও দুটো জিনিস পড়তে হবে, যে দুটো পদার্থকে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেমন অ্যামোনিয়াম ডাইক্রোমেট NH4Cr2 Cr2O7, এই পদার্থটা, আর আরেকটা হচ্ছে সোডিয়াম অ্যাজাইড NaN3, এই পদার্থটা। এই দুটো পদার্থকে যদি আমরা সরাসরি উত্তপ্ত করি তাহলে এদের থেকে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। যেমন অ্যামোনিয়াম নাইট্রাইট, এই ডাইক্রোমেটকে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায়, সঙ্গে জল আর ক্রোমিক অক্সাইড Cr2O3, এটা পাওয়া যায়, জল আর ক্রোমিক অক্সাইড পাওয়া যায়। আর সোডিয়াম অ্যাজাইডকে উত্তপ্ত করলে ধাতব সোডিয়াম পৃথক হয় আর তার সঙ্গে উৎপন্ন হয় নাইট্রোজেন, ধাতব সোডিয়াম আর তার সঙ্গে নাইট্রোজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের প্রস্তুতি। খুব সিম্পল ব্যাপার, এখানে আলাদা করে আমাদের নতুন কিছু বিক্রিয়া নেই। এই হলো প্রস্তুতি। এবার আসছি নাইট্রোজেনের বিক্রিয়া কীগুলো, কোনগুলো পড়তে হবে। আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এমনই, এদের একটা অর্ধপূর্ণ স্থায়িত্ব আছে, তার ফলে নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না। নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাসের মতোই আচরণ করে, তার জন্য আমাদের নাইট্রোজেনের বিক্রিয়াও বেশি নেই। তীব্র তড়িৎধনাত্মক ধাতুর সাথে, যেমন লিথিয়াম, যেমন অ্যালুমিনিয়াম, এদের সাথে নাইট্রোজেনকে মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, টেম্পারেচার একটু মানে উচ্চ, 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে প্রায়, যদি মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে দেখা যায় এরা সবাই নাইট্রাইড উৎপন্ন করে। যেমন লিথিয়াম উৎপন্ন করে লিথিয়াম নাইট্রাইড Li3n, অ্যালুমিনিয়াম উৎপন্ন করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড AlN। এই নাইট্রাইডগুলোর একটা আলাদা গুরুত্ব আছে, সেটা আমরা অ্যামোনিয়া চ্যাপ্টারে পড়ব। এটা হচ্ছে প্রথম বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া কি? নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। সরাসরি নাইট্রোজেনকে অক্সিজেনের মধ্যে পুড়িয়ে দেওয়া যায় না, নাইট্রোজেন অক্সিজেন সরাসরি বিক্রিয়া করে না। নাইট্রোজেনের অক্সিজেনের বিক্রিয়ার জন্য দরকার তড়িৎক্ষরণ এবং অতি উচ্চ তাপমাত্রা। যেমন পরিবেশে যে নাইট্রোজেন যখন মাটির সঙ্গে বা জলের সঙ্গে মেশে, তার প্রসিডিওরটা কি? নাইট্রোজেন যখন বজ্রপাত হয়, সেই বিদ্যুতের উপস্থিতিতে নাইট্রোজেন আর অক্সিজেন প্রকৃতিতে বিক্রিয়া করে। সেরকম পরীক্ষাগারেও প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে। আমরা হেবার পদ্ধতি পড়েছিলাম আগে, মনে থাকা উচিত। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য
প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার, তার সঙ্গে প্রায় 200 অ্যাটমসফিয়ার চাপ যদি দেওয়া হয়, সঙ্গে ফেরাস আয়রন অক্সাইড অনুঘটক, মলিবডেনাম উদ্দীপক, এগুলো দিলে কি হয়, হেবার পদ্ধতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে নাইট্রোজেনের দ্বিতীয় বিক্রিয়া। তৃতীয় বিক্রিয়া কি? তৃতীয় খুব সহজ বিক্রিয়া, নাইট্রোজেনের সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া। মিশ্রণটাকে কি বলা হয় আমরা এটাও ক্লাস 10-এ পড়েছিলাম। নাইট্রোজেনকে প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি চালনা করা হয়, দেখা যায় বিক্রিয়া করে তৈরি হয় CaNCN প্লাস সি, মানে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণ। এই মিশ্রণকে বলা হয় নাইট্রোলিন। একটা সার হিসাবে ব্যবহার করা হয় যে মাটিতে অ্যামোনিয়ার পরিমাণ, প্রোটিনের পরিমাণ বা অ্যামোনিয়ার পরিমাণটাই বলা উচিত, বাড়াতে সাহায্য করে। এটা হচ্ছে এই কটা বিক্রিয়া আমাদের নাইট্রোজেন সম্পর্কিত জানতে হবে। এবং শেষকালে একটা অতিরিক্ত জিনিস আমাদের বলে নেওয়া যাক, যেটাকে বলা হচ্ছে সক্রিয় নাইট্রোজেন বা অ্যাক্টিভ নাইট্রোজেন। সক্রিয় নাইট্রোজেন কি? নাইট্রোজেন গ্যাস এমনিতে নিষ্ক্রিয়, কিন্তু যদি নাইট্রোজেনকে খুব কম চাপে, মানে প্রায় ওই 1 মিলিমিটারের কাছাকাছি যদি চাপ থাকে, এই খুব কম চাপে যদি নাইট্রোজেনের মধ্য দিয়ে তড়িৎক্ষরণ করা হয়, দেখা যায় কিছুক্ষণ পর নাইট্রোজেনটা একটা হলুদাভ গোলাপি বা গোলাপি রঙের একটা আভা বা আলো তৈরি করে নাইট্রোজেনটা জ্বলছে। এবং এতটাই তখন সক্রিয় হয়ে যায় নাইট্রোজেনটা যে তড়িৎক্ষরণটা বন্ধ করলেও সেটা ওই আভা নিয়ে জ্বলতে থাকে। এই নাইট্রোজেনকে বলে সক্রিয় নাইট্রোজেন। সক্রিয় নাইট্রোজেন এটার সক্রিয়তা প্রমাণের দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া, CH ট্রিপল বন্ড CH। অ্যাসিটিলিনের সঙ্গে নাইট্রোজেন সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, কিন্তু যেই সক্রিয় নাইট্রোজেন পায় সঙ্গে সঙ্গে CN ট্রিপল বন্ড CN, মানে সায়ানোজেন গ্যাস উৎপন্ন করে। সেকেন্ড হতে পারে মিথেনের সঙ্গে বিক্রিয়া। মিথেনের সঙ্গে বিক্রিয়াতেও সক্রিয় নাইট্রোজেন হাইড্রোজেন সায়ানাইড গ্যাস তৈরি করে, যদিও সাধারণ নাইট্রোজেন এই বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে না। এই হলো আমাদের নাইট্রোজেন সম্পর্কিত বিষয়, যেটুকু আমাদের এই চ্যাপ্টারটাতে পড়তে হবে। পরবর্তী যৌগ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার প্রস্তুতি আমরা আগেই পড়েছি, তো আমাদের ক্লাস 12-এ অ্যামোনিয়ার প্রস্তুতিটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যামোনিয়ার কিছু বিক্রিয়া। যেমন প্রথম যে বিক্রিয়া পড়ার সেটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ বিক্রিয়া। অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যেহেতু জারণ সংখ্যা -3 এবং এটাই নাইট্রোজেনের সবচেয়ে কম জারণ সংখ্যা, তার জন্য অ্যামোনিয়া সবসময় চাইবে জারণ সংখ্যাটা বৃদ্ধি করতে, মানে অ্যামোনিয়ার মধ্যস্থ নাইট্রোজেন। এই জন্য অ্যামোনিয়া অপরকে বিজারিত করে নিজে চারিত হওয়ার চেষ্টা করে। তো এরকমই একটা উদাহরণ হচ্ছে কপার অক্সাইড, CuO। যদি উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে বিক্রিয়াতে লাল বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয় এবং সঙ্গে তৈরি হয় নাইট্রোজেন এবং জল। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা 0। নাইট্রোজেনের জারণ সংখ্যা অ্যামোনিয়া থেকে যখন পরিবর্তন হলো -3 থেকে 0, অর্থাৎ নাইট্রোজেন জারিত হলো, অ্যামোনিয়া জারিত হলো। এই বিক্রিয়া থেকে দুটো প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে সেটা প্রমাণ করো, এখানে করা আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়ার একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও। দ্বিতীয় বিক্রিয়া ধাতব সোডিয়াম। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, বিক্রিয়ায় সোডামাইড NaNH2 উৎপন্ন হয়, সঙ্গে হাইড্রোজেন। এই বিক্রিয়া থেকে কী প্রশ্ন আসে? এই বিক্রিয়া থেকে একটি প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে কীভাবে প্রমাণ করবে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে। এই প্রমাণ হয়ে গেল হাইড্রোজেন আছে, কারণ বিক্রিয়া একটা গ্যাস উৎপন্ন হচ্ছে যেটা হাইড্রোজেন। এই দুটো বিক্রিয়া থেকে তাহলে দুটো প্রশ্ন মোট আসছে। তৃতীয় বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। ক্লোরিনের দুটো বিক্রিয়া আছে। যখন ক্লোরিনের পরিমাণ কম থাকে, মানে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, তখন অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। আর যদি ক্লোরিনের পরিমাণ অতিরিক্ত থাকে, এটা হচ্ছে এক্সেস, তখন বিক্রিয়ায় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3 উৎপন্ন হয়, যেটা একটি তীব্র বিস্ফোরক, তার সঙ্গে HCl তৈরি হয়। এই সম্পর্কিত কী প্রশ্ন দেয়? প্রশ্নটি হলো যে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরিনের পরিমাণ অতিরিক্ত হলে কি অসুবিধে, বা ক্লোরিনের পরিমাণ নিয়ন্ত্রণ করে রাখা হয় কেন? ক্লোরিনের বিক্রিয়া হয়ে গেল। পরবর্তী বিক্রিয়া অ্যামোনিয়ার সাথে আরেকটা হ্যালোজেন আয়োডিনের বিক্রিয়া। আয়োডিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়াটা কিন্তু অন্য হ্যালোজেনের সাথে বিক্রিয়ার মতো নয়।
অ্যামোনিয়ার সাথে আয়োডিনের বিক্রিয়ায় একটি যৌথ যৌগ NH3.NI3 উৎপন্ন হয়, সঙ্গে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস অ্যাসিড উৎপন্ন হয়। এটা হচ্ছে পরবর্তী একটা হ্যালোজেন আয়োডিনের সঙ্গে বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া দেখাবো অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। এটা হচ্ছে ইউরিয়ার শিল্প প্রস্তুতি। প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 220 অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডকে রেখে দিই, বিক্রিয়ায় CONH2 বা ইউরিয়া গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে ইউরিয়ার শিল্প পদ্ধতি। এই কটা বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়ার খুব সাধারণ বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়ার জটিল লবণ গঠনের বিক্রিয়া। অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং দানের যোগ্য, সেহেতু নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন থাকার জন্যই অ্যামোনিয়া জটিল লবণ গঠন করতে পারে। সেরকম বিক্রিয়া আমাদের দুটো পড়তে হবে। একটা হচ্ছে সিলভার নাইট্রেটের সঙ্গে AgNO3 সিলভার নাইট্রেট দ্রবণ, আর আরেকটা বিক্রিয়া পড়তে হবে কপার সালফেট দ্রবণ CuSO4। দুটো বিক্রিয়াই এক জাতীয় বিক্রিয়া এবং একই রকমের জটিল যৌগ উৎপন্ন করে। যেমন অ্যামোনিয়া আর সিলভার নাইট্রেট এই মিশ্রণের জলীয় দ্রবণটাকে আমরা নাম দিই, আমাদের বলা হয় টলেনের বিকারক, TOLLEN, টলেন্স রিয়েজেন্ট বা টলেন বিকারক। অ্যালডিহাইড জারিত করতে এই বিকারকটা খুব কাজে লাগে। বিক্রিয়া কী তৈরি হয়? প্রথমে সিলভার হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর AgNO3, তো সিলভার হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয়। কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করলেই বিক্রিয়ায় AgNH3 অ্যামোনিকাল সিলভার নাইট্রেট উৎপন্ন হয়। এটা হচ্ছে জটিল লবণ এবং দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। একই রকম কপার সালফেট হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি করে, কিন্তু অ্যামোনিয়া মেশানোর সঙ্গে সঙ্গে দ্রবণটা গাঢ় নীল বর্ণের হয়ে যায়। কেন হয়? একই কারণ, CuNH3 4SO4 কিউপ্রামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। এটাও আরেকটা জটিল যৌগ। তো এই দুটো জটিল বিক্রিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের পড়তে হবে। আর অ্যামোনিয়ার লাস্ট বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণের জন্য দুটো বিক্রিয়া আছে। প্রথম হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা একটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাঁচদণ্ডের কাছে ধরি, সাদা ধোঁয়া উৎপন্ন হবে, যেটা অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া। এছাড়া আমরা এখানে পড়ব K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা নেসলা দ্রবণের সঙ্গে বিক্রিয়া। নেসলা দ্রবণের সাথে যদি নেসলা দ্রবণের মধ্য দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, বিক্রিয়ায় দেখা যায় দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায়। বাদামি হওয়ার কারণ কি? বাদামি হওয়ার কারণ হচ্ছে বিশেষ পদার্থটা, সংকেত হচ্ছে NH2 HgO AgI, একটি বিশেষ যৌথ পদার্থ উৎপন্ন করে, অ্যাডিশন কম্পাউন্ড উৎপন্ন করে, যার ফলে দ্রবণের বর্ণটা বাদামি হয়ে যায়। এটা হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়া। এটা হচ্ছে অল অ্যাবাউট অ্যামোনিয়া। পরবর্তী যৌগ নাইট্রিক অ্যাসিড HNO3। আমরা জানি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, মানে সর্বোচ্চ জারণ সংখ্যা। তার জন্যই নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র জারক, মানে অপরকে জারিত করে নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে যায় এবং বিজারিত হয়ে বিভিন্ন প্রকার গ্যাস উৎপন্ন করে। এই জন্য নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে একটি তীব্র জারক পদার্থ। তো নাইট্রিক অ্যাসিডের যে সমস্ত বিক্রিয়াগুলো আমাদের পড়তে হবে, সেই বিক্রিয়াগুলোর প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ নাইট্রিক অ্যাসিডের একটা বিশেষ ধর্ম হলো যে বিশেষ বিশেষ গাঢ়ত্বে বিশেষ বিশেষ পদার্থ উৎপন্ন করে। এটাই আমাদের বোঝার বিষয়। কিভাবে উৎপন্ন করে, কি প্রসিডিওরে বিক্রিয়াগুলো করে, সেগুলো একটু আমরা একসাথে সামগ্রিক আলোচনায় যাই। যেমন কিছু পদার্থের সাথে যদি বিক্রিয়া দেখা যায়, যেমন H2S, ফসফরাস, আয়োডিন, এদের সঙ্গে যদি বিক্রিয়া করতে হয়, এদের সঙ্গে যদি বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড HNO3, এদের মানে সাধারণত জারিত করে দেয় নাইট্রিক অ্যাসিড। যেমন হাইড্রোজেন সালফাইডকে জারিত করে সালফার উৎপন্ন করে, তীব্র জারক বলে ফসফরাসকে জারিত করে ফসফরিক অ্যাসিড H3PO4 উৎপন্ন করে, এবং আয়োডিনকে জারিত করে আয়োডিক অ্যাসিড HiO3 উৎপন্ন করে। মানে সাধারণ জারণ বিক্রিয়া মতো করে জারিত করে দেয়। এবং সব ক্ষেত্রেই নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড
গ্যাস উৎপন্ন করে। তাহলে এইগুলো হচ্ছে খুব সাধারণ জারণ বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের। নাইট্রিক অ্যাসিডের আরেকটা বিক্রিয়া দেখা যায়, যেটা হচ্ছে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ, FeSO4 দ্রবণ। ফেরাস সালফেট দ্রবণটা হালকা বাদামি বর্ণের হয়। যদি সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণের মধ্যে নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়, HNO3 যোগ করলে মিশ্রণে একটা জারণ বিক্রিয়া হবে, ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে রূপান্তরিত হবে। কিন্তু যদি ওই নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের মিশ্রণে টেস্ট টিউবের ভিতরের গা দিয়ে খুব ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালা হয়, তাহলে দেখা যায় গাঢ় সালফিউরিক অ্যাসিড আর এই মিশ্রণটার মাঝখানে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়, যেটাকে আমরা বলয় পরীক্ষা বলে জানি। সেই বলয়টাই প্রমাণ করে যে অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিড। বলয়টার সংকেত কি? বলয়টার সংকেত হচ্ছে FeH2O5NO এটা হচ্ছে একটা নাইট্রোজেনের একটা জটিল যৌগ, যে জটিল যৌগটার বর্ণ হচ্ছে গাঢ় বাদামি। এই গাঢ় বাদামি বর্ণের জটিল যৌগটাই সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড ফেরাস সালফেটের মিশ্রণের মাঝখানে একটা বাদামি বর্ণের বলয় তৈরি করে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া। আমরা এটাকে শনাক্তকরণ বিক্রিয়া হিসাবেও ব্যবহার করতে পারি। তো যাই হোক, নাইট্রিক অ্যাসিডের এগুলো সবই হচ্ছে সাধারণ জারণ বিক্রিয়া। কিন্তু নাইট্রিক অ্যাসিডের মূল বিক্রিয়া যেখানে লুকিয়ে আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিড বিভিন্ন প্রকার ধাতুর সাথে বিভিন্ন রকম যৌগ উৎপন্ন করে। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড যেহেতু তীব্র জারক, সেহেতু কখনো কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়াতে নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন উৎপন্ন করে না, সে যত তীব্র তড়িৎ-ধনাত্মকই হোক। কেন উৎপন্ন করে না? কারণ ফর এক্সাম্পল জিঙ্কের সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয়, বিক্রিয়াতে জিঙ্ক নাইট্রেট ZnNO3(2) সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন করলো, কিন্তু এই হাইড্রোজেনকে নাইট্রিক অ্যাসিড পুনরায় জারিত করে জলে রূপান্তরিত করে এবং নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। যেহেতু উৎপন্ন হাইড্রোজেনকে নাইট্রিক অ্যাসিড জারিত করে দেয়, তার জন্য কখনোই কোনো ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে হাইড্রোজেন উৎপন্ন হয় না। এটা একটা প্রশ্ন হিসেবে আসে। কিন্তু দুটো ধাতু আছে, যে দুটি ধাতু বিশেষ গাঢ়ত্বে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কোন দুটো ধাতু? ধাতু দুটো হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ। এই দুটো ধাতু। যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে অতি লঘু অবস্থায় নিই, 2% নাইট্রিক অ্যাসিড, মানে 98 ভাগ জল আর 2 ভাগ নাইট্রিক অ্যাসিড, এই অবস্থা, অতি লঘু নাইট্রিক অ্যাসিড নিয়ে ঠান্ডা অবস্থায় যদি তার মধ্যে ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ এই ধাতু দুটো যোগ করি, দেখা যায় বিক্রিয়াতে ম্যাগনেসিয়াম উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাঙ্গানিজ উৎপন্ন করছে ম্যাঙ্গানিজ নাইট্রেট, এবং সঙ্গে দুজনেই উৎপন্ন করে হাইড্রোজেন। একমাত্র এই দুটো বিক্রিয়াতেই নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পাওয়া যায়, এছাড়া অন্য কোনো বিক্রিয়া নেই। অন্যান্য যে তড়িৎ-ধনাত্মক বা কম তড়িৎ-ধনাত্মক ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো কিন্তু আমরা পরের পর অতি গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো বলে পরের পর আমরা দেখব একে একে। এখন সেই বিক্রিয়াগুলো বুঝতে গেলে কী প্রসেসে বুঝবো? কারণ এত বিক্রিয়া আমরা দেখব জিঙ্কের সাথে, লোহার সাথে, কপারের সাথে, টিনের সাথে, মার্কারির সাথে, এতগুলো ধাতুর সাথে পৃথক পৃথকভাবে এরা বিক্রিয়া করে পৃথক পৃথক যৌগ দিচ্ছে। কী করে মনে রাখবো? মনে রাখার উপায়টা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বর দিকে। যদি নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু সমস্ত পদার্থগুলোর বিক্রিয়াগুলো আমরা বুঝতে পারবো। যেমন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন গাঢ়ত্বে বিভিন্ন যৌগ তৈরি করে বললাম। প্রথম গাঢ়ত্বটা হচ্ছে, লিখতে পারি আমরা 1 নম্বর, নাইট্রিক অ্যাসিডকে বলবো উত্তপ্ত বাষ্প, উত্তপ্ত HNO3 বাষ্প। যদি এই অবস্থায় নাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড একরকম যৌগ দেয়। যদি গাঢ় উত্তপ্ত এই অবস্থায় নাইট্রিক অ্যাসিড থাকে, মানে তরল কিন্তু গাঢ় এবং উত্তপ্ত যদি থাকে, তখন দেখা যায় নাইট্রিক অ্যাসিড থেকে একরকম যৌগ পাই। যদি তার মধ্যে আরেকটু জল মিশিয়ে 1:1 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করি, মানে 1 ভাগ জল
1 ভাগ নাইট্রিক অ্যাসিড লঘু করা হলো। এই গাঢ়ত্ব যদি রাখি তাহলে দেখবে একরকম পদার্থ উৎপন্ন হচ্ছে। 4 নম্বর, যদি 1:10 মানে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড 10 ভাগ জল, যদি এই অবস্থায় নাইট্রিক অ্যাসিডকে রাখি মানে অতি লঘু, তাহলে একরকম যৌগ উৎপন্ন করে। এবং লাস্ট, যদি এর থেকেও লঘু হয়, এর থেকে লঘু বলতে 1:10 থেকেও বেশি, যে অবস্থায় আমরা রাখবো প্রায় 3% কি 2% যদি থাকে, সেই অবস্থাতে দেখা যায় নাইট্রিক অ্যাসিড একরকম যৌগ দিচ্ছে। আমরা যে বললাম যে বিভিন্ন গাঢ়ত্বে নাইট্রিক অ্যাসিড বিভিন্ন রকম যৌগ দেয়, সেই গাঢ়ত্বগুলো হচ্ছে এইগুলো: উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড বাষ্প, গাঢ় উত্তপ্ত 1:1, 1:10 এবং 3%। এটা হচ্ছে অতিলঘু। 3% না লিখে অতিলঘু লিখলেও চলে। কীরকম বিক্রিয়াটা হয় বলছে, গাঢ় উত্তপ্ত বাষ্পের সাথে অন্য কোনো ধাতু বিক্রিয়া করে না। যদি নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত বাষ্পীয় অবস্থায় নেওয়া হয়, তখন এর সাথে বিক্রিয়া করে একমাত্র কপার। যদি উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড বাষ্প কপারের উপর দিয়ে চালনা করা হয়, তখন বিক্রিয়া তৈরি হয় কপার অক্সাইড সঙ্গে নাইট্রোজেন গ্যাস আর জল। এই নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ উত্তপ্ত বাষ্প যখনই নাইট্রিক অ্যাসিডের উত্তপ্ত বাষ্প কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে একমাত্র কপার, তাহলে কিন্তু এরা সব ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। মনে রাখা সুবিধা হবে। এবার যদি গাঢ় উত্তপ্ত হয়, গাঢ় উত্তপ্ত হলে দেখা যায় সব সময় নাইট্রিক অ্যাসিড তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, সব সময় যদি গাঢ় উত্তপ্ত হয়। এবারে যে ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া বলা হবে সেগুলো কি উৎপন্ন করবে? সেগুলো সব উৎপন্ন করবে নাইট্রেট লবণ, NO3 লবণ উৎপন্ন করবে। তার মানে কি, কপার দিলে তৈরি করবে কপার নাইট্রেট, জিঙ্ক দিলে তৈরি করবে জিঙ্ক নাইট্রেট, লোহা দিলে তৈরি করবে ফেরাস নাইট্রেট, টিন দিলে তৈরি করবে স্ট্যানাস নাইট্রেট। মানে যে কোনো ধাতু দিলেই তারা নাইট্রেট উৎপন্ন করবে, নাইট্রেট লবণ উৎপন্ন করবে, কিন্তু সঙ্গে গ্যাস হিসাবে উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। এটা হচ্ছে গাঢ় উত্তপ্ত ক্ষেত্রে NO2 তৈরি করে। যদি 1:1 হয় তাহলে কী হবে? যে কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়ায় যদি 1:1 নাইট্রিক অ্যাসিড নেওয়া হয়, তখন যে গ্যাস তৈরি হবে সেটা হচ্ছে NO মানে নাইট্রিক অক্সাইড গ্যাস সঙ্গে নাইট্রেট লবণ। তাহলে 1:1 নাইট্রিক অ্যাসিড যদি হয়, তাহলে কিন্তু সবসময় নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়, সঙ্গে ওই ধাতুগুলোর নাইট্রেট লবণ উৎপন্ন হয়। নেক্সট 1:10 এই অবস্থায় যদি রাখা হয় লঘু, তখন দেখা যায় এই ধাতুগুলোই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া তৈরি করছে নাইট্রাস অক্সাইড গ্যাস সঙ্গে নাইট্রেট লবণ। যদি 1:10 হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের 4টে যে গাঢ়ত্ব নাইট্রিক অ্যাসিড দিলাম, সেই নাইট্রিক অ্যাসিডের 4টে গাঢ়ত্বে নাইট্রিক অ্যাসিড 4 রকম গ্যাস দিল: নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস আর নাইট্রাস অক্সাইড গ্যাস। এবার যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে আমরা সেই ধাতুর লবণটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমরা ধরলাম জিঙ্ক। বলো 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া কী উৎপন্ন হয়? উত্তর কি বলবো? 1:1 নাইট্রিক অ্যাসিড যদি হয়, HNO3 যদি হয়, তার সাথে জিঙ্কের বিক্রিয়া কী তৈরি হবে? তার সাথে জিঙ্কের বিক্রিয়ায় এখানে লেখা যাক 1:1 নাইট্রিক অ্যাসিড জিঙ্কের বিক্রিয়া তৈরি করবে জিঙ্ক নাইট্রেট, ZnNO3 জিঙ্ক নাইট্রেট তৈরি করবে, কারণ নাইট্রিক অ্যাসিডটা 1:1 আছে। সঙ্গে কোন অ্যাসিড তৈরি হবে? সঙ্গে কোন গ্যাস তৈরি হবে? যেহেতু 1:1 নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, জিঙ্ক নাইট্রেটের সঙ্গে নাইট্রিক অক্সাইড গ্যাস সঙ্গে জল উৎপন্ন হবে। তো এইভাবে আমরা ধাতুগুলোর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা লিখব। যদি বলে 1:10 ক্ষেত্রে কী হবে? একই আনসার। 1:10 ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড হবে এবং লবণগুলোর জিঙ্ক নাইট্রেট মানে ধাতুগুলোর নাইট্রেট লবণ উৎপন্ন হবে। এবার আসছি আমাদের লাস্ট জিনিসটা, যেটা হচ্ছে 3% মানে অতি লঘু নাইট্রিক অ্যাসিড। অতি লঘু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে? যদি অতি লঘু নাইট্রিক অ্যাসিড হয়, তাহলে তার সাথে কপারের সেরকম কোনো বিক্রিয়া নেই। অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে দুজনের বিক্রিয়া আছে। 1 নম্বর জিঙ্কের বিক্রিয়া আছে, Zn, জিঙ্ক বিক্রিয়া করে। 2 নম্বর লোহা বিক্রিয়া করে। 3 নম্বর টিন বিক্রিয়া করে। আমরা যদি জিঙ্ক আর লোহাটা বুঝে যাই, তাহলেই বাকিগুলো বুঝে যাব। এবং এরা একই রকম বিক্রিয়া করে। জিঙ্কের ক্ষেত্রে উদাহরণটা নেওয়া যাক। যদি 3% বা অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, অবশ্যই শীতল, জিঙ্কের বিক্রিয়া করা হয়, বিক্রিয়া তো নাইট্রেট লবণ উৎপন্ন হবেই, যেটা নাইট্রেট লবণ উৎপন্ন হয়, তার সঙ্গে কোনো গ্যাস উৎপন্ন হয় না। উৎপন্ন হয় NH4NO3
অ্যামোনিয়াম নাইট্রেট। এটা হচ্ছে বিশেষ ব্যাপার, জিঙ্কের ক্ষেত্রে উৎপন্ন হয় আর লোহার ক্ষেত্রে উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। তাহলে 3% নাইট্রিক অ্যাসিড হলে অ্যামোনিয়াম নাইট্রেট পদার্থ উৎপন্ন হবে। এই হলো ধাতুর সঙ্গে HNO3 বিভিন্ন রকমের বিক্রিয়া। আর একটা লাস্ট বিক্রিয়া আমরা জেনে নিই, যেটা হচ্ছে টিনের সাথে গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। টিন গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে একটু পৃথক রকমের পদার্থ উৎপন্ন করে। যদি নাইট্রিক অ্যাসিডটা গাঢ় উত্তপ্ত হয়, তার মধ্যে দিয়ে যদি তার উপরে যদি টিন যোগ করা হয় এবং মিশ্রণটাকে ফোটাতে হবে অবশ্যই, তাহলে টিন উৎপন্ন করে মেটাস্ট্যানিক অ্যাসিড নামে একটা যৌগ। সংকেত হচ্ছে H2SN5O11। তার সঙ্গে 4 অণু জল থাকে, 4H2O, বা মেটাস্ট্যানিক অ্যাসিড উৎপন্ন করে টিন। এছাড়া যেরকম নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হওয়া, নাইট্রিক অ্যাসিড গ্যাস উৎপন্ন হবে, সঙ্গে জল। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ধাতব পদার্থের সাথে, ধাতুদের সাথে যাবতীয় বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। আসছি পরবর্তী মৌল ফসফরাস। ফসফরাস থেকে সেরকম বিক্রিয়া পড়ার কিছু নেই, শুধুমাত্র এর 3টে বহুরূপ সম্পর্কে আমাদের একটু জানার আছে। যেমন প্রথম বহুরূপটা হচ্ছে হোয়াইট ফসফরাস, সাদা ফসফরাস। তারপর একটা রেড ফসফরাস, লাল ফসফরাস। তারপর একটা কালো ফসফরাস, ব্ল্যাক ফসফরাস। এই 3 রকমের ফসফরাসের অ্যালোট্রপ বা বহুরূপ দেখা যায়। তার মধ্যে কালো ফসফরাসটা লেস ইম্পর্ট্যান্ট, খুব সহজে পাওয়া যায় না, কিন্তু হোয়াইট অ্যান্ড রেড ফসফরাসের অনেক বেশি অ্যাপ্লিকেশন। যেমন সাদা ফসফরাস হচ্ছে অত্যন্ত সক্রিয় এবং তীব্র। সাদা ফসফরাস খুব সহজে বিক্রিয়া করে ফেলে। ফসফরাস যেহেতু জলের সাথে বিক্রিয়া করে না, তাই ফসফরাসকে সবসময় জলের নিচে রাখতে হয়, মানে সাদা ফসফরাসকে সবসময় জলের নিচে রাখতে হয়, না হলেই ফসফরাস বিক্রিয়া করে ফেলবে। এবং ফসফরাসের একটা ফসফ্লোরেশন প্রপার্টি বা প্রতিপ্রভা ধর্ম আছে বলে অন্ধকারে ফসফরাস জ্বলতে দেখা যায়। তো আর লাল ফসফরাসটা হচ্ছে নিষ্ক্রিয় ফসফরাস। সাদা ফসফরাসটা কীরকম দেখতে? সাদা ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় যে সাদা ফসফরাসের P4, মানে 4টে ফসফরাস পরস্পরের সাথে এইভাবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার নিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে, মানে চতুস্থলক আকার নিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে বলেই সাদা ফসফরাস অত্যন্ত সক্রিয়, বন্ধন শক্তি খুব কম, সহজে ভেঙে যায়। কিন্তু লাল ফসফরাসের ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই হয়ে যায় একটা নেটওয়ার্ক স্ট্রাকচার, মানে একসঙ্গে অসংখ্য ফসফরাস পরমাণু পরপর যোগ হয়ে হয়ে একটা বৃহৎ আকার ধারণ করে। তার ফলে কি হয়? লাল ফসফরাস ইনার্ট হয় বা লাল ফসফরাস নিষ্ক্রিয় হয়। লাল ফসফরাসকে সাদা ফসফরাসে রূপান্তরিত করতে গেলে কী করতে হবে? যদি লাল ফসফরাসকে আমরা প্রায় 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে সেটা সাদা ফসফরাসে রূপান্তরিত হয়। আর সাদা ফসফরাসকে যদি আমরা আয়োডিন অনুঘটকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বদ্ধ পাত্রে উত্তপ্ত করি, তাহলে সেটা লাল ফসফরাসে রূপান্তরিত হয়। এটা হচ্ছে ফসফরাসের দুটো অ্যালোট্রপের মধ্যে বা বহুরূপের মধ্যে পারস্পরিক রূপান্তর। এইটুকু আমাদের ফসফরাস থেকে জানলেই হবে। এরপরে আমাদের ফসফরাসের আরেকটা যৌগ পড়তে হয়, যেটা হচ্ছে ফসফিন PH3, মানে ফসফরাসের হাইড্রাইড। এর কিছু আম্লিক এই ক্ষারীয় ধর্ম আমরা আগে পড়েছি। এখানে শুধুমাত্র আমরা ফসফিনের কয়েকটা প্রস্তুতি দেখব আর কয়েকটা বিক্রিয়া দেখব, আর কিচ্ছু আমাদের লাগবে না। যেমন ফসফিন তৈরি করতে গেলে 4টে পদ্ধতি আছে। ফার্স্ট হচ্ছে P4, মানে ফসফরাস থেকে সরাসরি। যদি সাদা ফসফরাসকে আমরা সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে সাদা ফসফরাস ফসফিনে রূপান্তরিত হয়, ফসফিন। এবং সোডিয়াম হাইপোফসফাইড NaH2PO2 তে রূপান্তরিত হয়। এই NaH2PO2 ফসফরাসের যা জারণ সংখ্যা, ফসফিনে ফসফরাসের যে জারণ সংখ্যা, সেখান থেকে বলা যায় এই বিক্রিয়াটা হচ্ছে একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বা শত জারণ বিজারণ বিক্রিয়া। এখন এখান থেকে এই একটা প্রশ্ন দিতে দেয় যে এই বিক্রিয়াটি শত জারণ বিজারণ বিক্রিয়া কেন? এই উদাহরণটা আমরা ব্যবহার করতে পারি শত জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, এবং কারণ জিজ্ঞেস করলে আমরা উদাহরণ হিসেবে মানে এটার কারণটা কি বলতে পারি? বলবো যে ফসফিনে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে -3, পিওর ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে 0, এটা আমরা জানি। আর NaH2PO2 ফসফরাসের জারণ সংখ্যা কত হবে? +1। এখানে অক্সিজেন -2, মানে দুটো অক্সিজেন -4 হচ্ছে। আর এখানে অক্সিজেন এই হাইড্রোজেন +1, মানে দুটো হাইড্রোজেন +2,
সোডিয়াম +1, তাহলে এখানে টোটাল +3, এখানে -4, ব্যালেন্সের জন্য ফসফরাস +1। তাহলে ফসফরাস তার জারণ সংখ্যা কমালো, কমিয়ে +1 করলো, আবার কমিয়ে -3 করলো, আবার 0 থেকে জারণ সংখ্যা বাড়িয়ে +1 করলো। তার জন্য বিক্রিয়াটা হচ্ছে একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বা শত জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের ফসফিনের প্রথম প্রস্তুতি, যে প্রস্তুতির মাধ্যমে আমরা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানও জানতে পারলাম। দ্বিতীয় কি, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5কে যদি বিজারিত করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলেও এখান থেকে PH3 বা ফসফিন উৎপন্ন হয়। 3 নম্বর, ফসফরাস অ্যাসিড H3PO3কে উত্তপ্ত করলে সরাসরি ওটা ফসফিনে রূপান্তরিত হয়। এবং লাস্ট একটা ফসফাইড Ca3P ক্যালসিয়াম ফসফাইড, যদি জল দিয়ে এটাকে ফোটানো হয় সেও ফসফিন উৎপন্ন করে। ফসফিন থেকে মোটামুটি আমরা এই 4টে প্রস্তুতি পড়লেই প্রস্তুতিটা পড়া হয়ে যাবে। আর ফসফিনের বিক্রিয়া পড়তে গেলে 3টে বিক্রিয়া ফসফিনের লাগে। প্রথম বিক্রিয়া হচ্ছে ফসফিনের সাথে, ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে কপার সালফেটের বিক্রিয়া CuSO4। সেকেন্ড বিক্রিয়াটা হচ্ছে সিলভার নাইট্রেটের বিক্রিয়া AgNO3। এবং থার্ড লাস্ট বিক্রিয়াটা হচ্ছে ব্লিচিং পাউডারের বিক্রিয়া COClCl। মজাটা হচ্ছে কপার সালফেট আর সিলভার নাইট্রেটের সঙ্গে ফসফিনের বিক্রিয়া অলমোস্ট সেম। দুটো বিক্রিয়াতেই ধাতুটা পৃথক হয়ে যায়। কীরকম হয়, যেমন কপার সালফেটের সঙ্গে ফসফিনের বিক্রিয়াতে Cu3P2 কপার ফসফাইড উৎপন্ন হয়, সঙ্গে সালফুরিক অ্যাসিড H2SO4। এই CO3P2টা অতিরিক্ত যে কপার সালফেটটা পড়ে আছে সেই কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে ধাতব কপারে রূপান্তরিত হয় এবং H3PO3 ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। তাহলে শেষকালে কি হচ্ছে, কপার সালফেটের সঙ্গে ফসফিনের বিক্রিয়াতে ধাতব কপার অধক্ষিপ্ত হচ্ছে। সিমিলার সিলভার নাইট্রেট, যদি সিলভার নাইট্রেট দ্রবণে ফসফিন চালনা করে কী হবে, সিলভার ফসফাইড Ag3P এটা উৎপন্ন হবে। কিন্তু এই সিলভার ফসফাইড সিলভার নাইট্রেটের সঙ্গে যুক্ত থেকে একটা যুত যৌগ উৎপন্ন করবে, সংকেত হচ্ছে Ag3P.3AgNO3, যেটা নিজেই জলের উপস্থিতিতে ভেঙে গিয়ে ধাতব সিলভার উৎপন্ন করে। অর্থাৎ কপার সালফেট বা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে ফসফিন চালনা করলে ধাতুটি পৃথক হয়। এই দুটো বিক্রিয়া। এবং শেষ বিক্রিয়া হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার ফসফিনকে ক্লোরিনেটেড করে, মানে তৈরি হয় PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড। যদি অতিরিক্ত চালনা করা হয় এটা PCl5 রূপান্তরিত হয় এবং সঙ্গে উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2 আর HCl গ্যাস বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা হচ্ছে আমাদের ফসফিনের সাথে ব্লিচিং পাউডারের বিক্রিয়া। এই 3 রকম বিক্রিয়া আমাদের ফসফিনের পড়লেই আমাদের ফসফিনের পড়াটা শেষ হবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ 15-এর কিছু মৌল ও যৌগের প্রস্তুতি এবং বিক্রিয়া। এখন এখান থেকে পরীক্ষার প্রশ্ন কি আসে, পরীক্ষাতে এখান থেকে সরাসরি বিক্রিয়া নির্ভর প্রশ্ন দেয়, মানে বিক্রিয়া দিয়ে প্রোডাক্ট লিখতে বলে বা কিছু কারণ ব্যাখ্যা করা আসতে পারে। এ কেন জারক, নাইট্রিক অ্যাসিড কেন জারক, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও, অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্মের উদাহরণ দাও, এই জাতীয় কিছু বিক্রিয়া নির্ভর কারণ বিশ্লেষণ প্রশ্ন আসতে পারে। সো আমাদের গ্রুপ 15-এর যে সমস্ত যৌগ বা মৌল পড়তে হবে সেগুলো সব এত অবধি শেষ হলো।